ট্রাম্প আসিয়ান সফর করেছেন এবং আসিয়ানের সাথে ইউরোপের মানে আমেরিকার আসিয়ান আমেরিকা সম্মেলন হয়েছে আজকে, সেখানে আসিয়ানের সাথে আমেরিকার অনেকগুলো চুক্তি হবে এবং সেই চুক্তিগুলোর মূলে থাকবে বাণিজ্য চুক্তি। বাণিজ্য বলতে নতুন যে ফিউচার টেকনোলজিগুলো, সেই টেকনোলজির ক্ষেত্রে আমেরিকার কাছ থেকে সেই টেকনোলজি বেশি কেনা, আমেরিকার কাছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস বিক্রি করা, এগুলো। এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসের বিষয়টা যখন সামনে নিয়ে আসি তখন বারবার এই কথাটা আসলে বলতে ইচ্ছে করে, অনেক সময় বলতে পারি না। সেটা হচ্ছে আগামীর যুদ্ধ আমার কাছে মনে হয় যে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস নিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ, এটার সাথে অনেকগুলো বিষয় আসবে, ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, এই ধরনের জিনিসগুলো আসবে, তারপর স্যাটেলাইট। কিন্তু এই সব কিছুর মূলে হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস। আপনি যদি এই ধরনের মৃত্তিকাগুলো বা এই ধরনের খনিজ পদার্থগুলো যদি আপনি না পান, তাহলে আপনি এই লেটেস্ট টেকনোলজিগুলো তৈরি করতে পারছেন না। একটা হচ্ছে আগে এই গাড়ি তৈরি করা হতো, সেই গাড়িতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল হচ্ছে পেট্রোল। আপনি ইলেকট্রিসিটি তৈরি করবেন, ইলেকট্রিসিটির পিছনে সবচেয়ে বেশি কাজ করতে হচ্ছে গ্যাস এবং পেট্রোল এবং কয়লা। কিন্তু সে কারণে এই পেট্রোল, কয়লা, গ্যাস যাদের আছে, যে সমস্ত দেশে এদের খনি আছে, সেই সমস্ত দেশ সবসময় টার্গেটে, এখনো টার্গেটে। ভেনেজুয়েলার টার্গেট কেন? ভেনেজুয়েলা এই কারণেই তো টার্গেট। কিন্তু নতুন টার্গেট হবে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যাদের কাছে আছে। এক হচ্ছে তারা টার্গেটে পরিণত হবে, আর একটা হচ্ছে তারা হচ্ছে খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হবে। সেই খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে কোন কোন দেশ এগিয়ে আছে? চীন এক নম্বরে, একেবারে সবচেয়ে এগিয়ে আছে চীন, তারপরে হচ্ছে আমেরিকা, তারপরে তৃতীয় হচ্ছে ভারত, কানাডা, দুই দেশই এই দিক থেকে এগিয়ে আছে। তারপরে চতুর্থ পঞ্চমের দিক দিয়ে আছে হচ্ছে তুরস্ক এবং ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ। তো এই যে দেশগুলো, এই দেশগুলো যদি তাদের নিজেদের এই যে খনিজ সম্পদটা, এটাকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে এবং সেগুলোকে ব্যবহার করতে পারে, একটা হচ্ছে কি আপনার এই খনিজ সম্পদগুলো উত্তোলন করা, সেগুলোকে ব্যবহার করা, উপযোগী করা এবং সেটাকে সেইভাবে বাজারজাত করা, এটা যদি পুরোটা আপনি নিজে করতে পারেন। যেমন পেট্রোলের ক্ষেত্রে কি হয়েছে, পেট্রোলের ক্ষেত্রে আরব দেশগুলো বা কি বলে এটাকে, মধ্যপ্রাচ্যের দেশগুলো অথবা উপসাগরীয় যে আরব দেশগুলো, তারা ব্যাপক পরিমাণে পেট্রোল পেয়েছে বা পেট্রোলের খনি তাদের ছিল, কিন্তু তারা সেই খনিগুলো থেকে পেট্রোল উৎপাদন করার মতো প্রযুক্তি তাদের ছিল না, যে কারণে কি করতে হয়েছে, আমেরিকার সাথে তাদের চুক্তি করতে হয়েছে, ইউরোপের বড় বড় কোম্পানিগুলোর সাথে তাদের চুক্তি করতে হয়েছে। অনেক দেশ তাদের এই পেট্রোলকে বহুজাতিক কোম্পানির হাতে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিছু কিছু দেশ সিদ্ধান্ত নিয়েছে যে আমি নিজে এটাকে রাষ্ট্রায়ত্তের কোম্পানির মাধ্যমে এটাকে রাষ্ট্রের হাতে দিয়ে তারপর হচ্ছে কাজ করবো, কিন্তু তারা ব্যাপক পরিমাণে সফল হয়নি, কারণ হচ্ছে সেই টেকনোলজি তাদের ছিল না, তারা নিতেও পারেনি। তো এখন যদি এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস যাদের আছে, যেমন ধরুন তুরস্কের আছে, কিন্তু এটাকে উত্তোলন করা এবং এটাকে বাজারজাত করার জন্য হচ্ছে প্রস্তুত করা, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে যে টেকনোলজি দরকার, যে ধরনের সাপোর্ট দরকার, যে ধরনের অর্থনৈতিক সাপোর্ট দরকার এবং যে ধরনের নো হাউ দরকার, সেগুলো কিন্তু অনেকগুলো দেশের কাছে নেই, 2-3টা দেশ ছাড়া। এবং সবচেয়ে বেশি আছে চীনের কাছে। চীন বলছে আমি এইগুলো সহজে দিব না, যে কারণে এই ফিউচারের যুদ্ধটা হবে এটার উপরে। আরো অনেকগুলো বিষয় আছে, যেমন ধরুন খাবার পানির উপরে ফিউচারের যুদ্ধ হবে, কারণ খাবার পানি একটা বিশাল ব্যাপার। আপনারা জানেন যে তেহরানের হচ্ছে পানির যে মানে মাটির নিচের পানির যে স্তর, সেটা এতই নিচে নেমে গেছে যে এটা এখন আর পানি উত্তোলন করতে পারছে না। তেহরান এখন ব্যাপক পরিমাণে পানি শূন্যতায়, খাবার পানি শূন্যতায় ভুগতেছে এবং সেটার কারণে এখন সরকার ভাবছে যে তেহরানকে, পুরো রাজধানীটাকে অন্য জায়গায় সরিয়ে না, মানে চারটিখানি কথা না ইরানের জন্য। এবং এই পরিস্থিতি আরো অনেক দেশের এই পরিস্থিতিতে পড়তে হবে, বাংলাদেশের অনেকগুলো শহর এই পরিস্থিতিতে পড়বে, ঢাকা শহর সবার আগে পড়বে এই পরিস্থিতিতে। ঢাকায় যে পরিমাণে মাটির নিচ থেকে পানি উত্তোলন করা হয়, তুরস্কে কিন্তু মাটির নিচ থেকে পানি উত্তোলন করা হয় না। যেমন তুরস্কের ইস্তাম্বুল এবং আঙ্কারায় মাটির নিচ থেকে কোনো পানি তুলে তারপরে হচ্ছে পানি সাপ্লাই দেওয়া হয় না, তারা পানি সংগ্রহ করে বৃষ্টি এবং বরফ থেকে, তুষারপাত থেকে পানি ধরে তারপরে সেই জলাধার থেকে তারা পানি সাপ্লাই দেয়। তো যাই হোক, যে সমস্ত দেশ এগুলো করে সেই সমস্ত দেশের ঝামেলা আছে। আবার ধরেন মিঠা পানির যে উৎস, যেই সমস্ত দেশ, তারা হচ্ছে একটা সময় পরে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে, যে তারা মিঠা পানি যদি সাপ্লাই না দেয় তাহলে নিচের দিকে ঢালুতে যে সমস্ত দেশ আছে তারা পাবে না। যেমন ধরেন ভারত, নেপাল, এরা মিঠা পানির উৎসের দেশ, তাদের পরে যারা আছে এরা হচ্ছে আটকা থাকবে ওই সমস্ত দেশের কাছে। যেমন তুরস্ক, ফোরাত নদী, দশলা নদী, ফোরাত নদীর উৎপত্তি স্থল হচ্ছে তুরস্কের মধ্য থেকে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে তারপরে হচ্ছে এগুলো সিরিয়া এবং ইরাক হয়ে তারপরে সাতিল আরবে গিয়ে মিশেছে। তো এই যে জায়গাগুলো, এই যে উৎসগুলো, এরা হচ্ছে ক্রিটিক্যাল জায়গায় থাকবে এবং এরা তখন
তাদের এই যে পানির উৎসগুলো, এগুলোকে যদি তারা রিজার্ভ করতে পারে, তারা যদি এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারে, তাহলে পরবর্তীতে তারা ক্রীড়নকের ভূমিকা পালন করবে। এটা গেল দুটো বিষয়। এখন এই দুটো বিষয়ের সাথে মধ্যপ্রাচ্য নিয়ে তো ব্যাপক পরিমাণে আলোচনা, মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেছি। এখন এই চীন আগামীতে কি ভূমিকা পালন করতে পারে, চীন আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিবে কিনা। চীন অলরেডি বিশ্বকে নেতৃত্ব দেওয়ার লেভেলে চলে এসেছে, কিন্তু চীনের যেটা সমস্যা সেটা হচ্ছে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, অথবা যদি বলি প্রথম বিশ্বযুদ্ধের পরে, তারপরে হচ্ছে মহামন্দা, অর্থনৈতিক মহামন্দা, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সে বিশ্বকে পরিচালনার জন্য যে সিস্টেম, যে স্ট্রাকচার, যে নেটওয়ার্ক দরকার, সেটাকে সে নিজের মতো করে গড়েছিল। সে নিজের মতো করে গড়ার কারণে সেটার উপরে ভিত্তি করে সে গত 80 বছর 100 বছর বিশ্বকে চালিয়েছে। চীন এখনো পর্যন্ত সেই নেটওয়ার্ক করতে পারেনি। চীন যে নেটওয়ার্কটা করছে সেটা হচ্ছে সে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের মাধ্যমে, সে মোটামুটি গরিব দেশগুলোকে একটা তার এই জালের মধ্যে নিয়ে এসেছে, মোটামুটি, পুরোপুরি এখনো হয়নি। এরপরে হচ্ছে সে রোবোটিক্স টেকনোলজি এবং এআই টেকনোলজি, আর হচ্ছে আন্তর্জাতিক যে পণ্য সরবরাহ অর্থাৎ উৎপাদন, বিশ্বের খাদ্য উৎপাদনের ভান্ডার হচ্ছে চীন, সেই জায়গায় সে চলে এসেছে। সুতরাং আমরা বলতে পারি যে আমেরিকা যেই স্টাইলে গত 80 বছর বা 100 বছর বিশ্বকে কন্ট্রোল করেছে বা বিশ্বকে হচ্ছে গ্রাস করেছে, চীন সেই স্টাইলে না, চীন কিছুটা ভিন্ন স্টাইল আগাচ্ছে, কিন্তু সেও বিশ্বকে কন্ট্রোল করার লেভেলে যাচ্ছে, এবং এটা খুব বেশি দূরে নয়। এর কারণ হচ্ছে আমেরিকা একা কিন্তু বিশ্বকে কন্ট্রোল করেনি, সে বিশাল একটা শক্তি নিয়েছিল। তার এই যে শক্তি বা তার এই ধরেন বড় একটা দানব, সেই দানবের যে কন্টিনিউয়াসলি অনবরত তাকে যে রক্ত দিতে হয়, সেই রক্তটা দিত কে? দুটো জায়গা। সেই রক্তটা একটা হচ্ছে ইউরোপ, আরেকটা হচ্ছে মধ্যপ্রাচ্য আর ছোট ছোট দেশগুলো। তো ছোট ছোট দেশগুলোকে সে অলরেডি হাতছাড়া হয়ে যাচ্ছে তার কাছ থেকে। মধ্যপ্রাচ্য এখন প্রায় হাতছাড়ার মতো। এই জন্যই এখন আমেরিকার রাষ্ট্রপতি বারবার বলছে যে আমি আরব দেশগুলোকে এই অদা দিছি, সেই অদা দিছি, এই ইসরায়েল তুমি এটা করো না, ওটা করো না, কারণ সেখান থেকে তার ব্যাপক পরিমাণে একটা অর্থ যায়, যেই অর্থ না পেলে আমেরিকার অর্থনীতি দাঁড়াতে পারবে না। এমনকি এখনো এই মধ্যপ্রাচ্যের অর্থের উপরে সে নির্ভর করে, কিন্তু মানে নিশ্চিত না, সে কিন্তু এখন মাথা ঠান্ডা করে ঘুমাতে পারে না। কারণ তার যে পরিমাণে অর্থনৈতিক ঋণ এবং দেশের মধ্যে যে পরিমাণে তার অর্থনৈতিক সমস্যা, সেটা দেখা যায় না কিসের জন্য জানেন? এটাকে আমি এভাবে তুলনা করি। একজন গরিব মানুষ, বাংলাদেশের ধরেন একেবারে গ্রামের একজন গরিব মানুষ, যার ঘর হচ্ছে মানে খড়কুটো দিয়ে তৈরি, কারণ সেই গরিব মানুষের ঘরে যখন ধাক্কা লাগে, বা তার পোশাক আশাক ছেঁড়া কাপড় বা লুঙ্গি পরা, তো তার যখন অর্থনৈতিক ধাক্কাটা আসে, তখন সেটা অল্প সময়ের মধ্যে স্পষ্ট হয়ে যায়। কিন্তু ওই গ্রামে ধরেন একজন চেয়ারম্যান, তার ঘর বাড়ি অনেক কিছু, সবকিছু সুন্দর, কিন্তু তার অর্থনৈতিক ধাক্কাটা কিন্তু বাইরে স্পষ্ট হয় না। সে যদি নিজের ঘরে ওই গরিব যা খায় সেই খাবারও খায়, তারপরও সে বাইরে আসলে কি করবে? সে প্যান্ট শার্ট পরবে, সুটেড বুটেড হিসেবে বাইরে নামবে, কারণ তার অলরেডি এই জিনিসগুলো আছে। কিন্তু সে যেই ধাক্কাগুলো খাচ্ছে, সেই ধাক্কাগুলো বাইরে আসছে না, কারণ হচ্ছে সে ওই ধাক্কাগুলোকে তার বাইরের অবয়বে লাগাচ্ছে না। যেমন ধরুন, নর্মাল অর্থনীতি ভালো থাকার সময় চেয়ারম্যান খেত ধরেন প্রত্যেক দিন হচ্ছে মাছ, মাংস, মুরগি, গোস্ত, এই ধরনের জিনিস। আর ওই গরিব অর্থনীতি ভালো থাকার সময় হয়তো সে মাছ, মরিচ এগুলো দেখা খেত। আবার অর্থনীতি খারাপ হওয়ার পরে সে আরেকটু খারাপ খাচ্ছে। যে কারণে গরিবের এই যে অর্থনৈতিক খারাপের যে অবস্থাটা, সেটা সবসময় ওপেন। আর চেয়ারম্যান অর্থনীতি ভালো থাকার সময় সবকিছু তখন তার হচ্ছে একেবারে শান শকত। তার শোয়ার বিছানার চাদর, ধরুন বিছানার চাদর, বালিশের কভার, এগুলো প্রত্যেক দিন নতুন নতুন জিনিস। কিন্তু তার অর্থনৈতিক খারাপ হয়ে গেলে সে কি করে? ওগুলোতে আস্তে আস্তে টান পড়ে, সে বিছানার চাদর প্রতিনিয়ত এখন আর ধুতে পারে না, বা প্রত্যেক মাসে মাসে পরিবর্তন করে না। এখন এই যে অর্থনৈতিক সমস্যাটা আমেরিকার আছে, এটা আমরা ফিল করি না বা এটা হয় না, কারণ হচ্ছে তার 100 বছর ধরে চলে আসা একটা সিস্টেম। কিন্তু সেই সিস্টেম যে এখন পারছে না, এটা আমেরিকার পক্ষ থেকেও বলা হচ্ছে, আমেরিকার বাইরের থেকেও বলা হচ্ছে। ইউরোপেও একই অবস্থা। এবং অর্থনীতির মানে অর্থের বা সম্পদের একটা নিয়ম আছে। সম্পদের নিয়মটা হচ্ছে সে স্থান পরিবর্তন করে।
এবং সে সবসময় নিরাপদ স্থানে যেতে চায়। সে সবসময় নিরাপদ স্থানে যেতে চায়। এটা হচ্ছে সম্পদের মানে এটাকে আপনি একটা বড় একটা মার্বেল বল, বিশাল একটা মার্বেল বলের মতো তুলনা করতে পারেন যে সে ঘুরতেছে। সে ঘুরবে, ঘুরতে, ঘুরতে সে যেখানে হচ্ছে নিরাপদ জায়গা পাবে সেখানে সে এই বিশাল একটা ওজনওয়ালা বলটা সেখানে থামবে। সে একটা সময় ভারতীয় উপমহাদেশে ছিল। সেই ধরুন একেবারে ব্রিটিশরা আসার আগে অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল, সবাই এখানে আসতো। সেই ভারতীয় উপমহাদেশ থেকে এটা আস্তে, 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 আস্তে গিয়েছে কোথায়? ধরুন অটোমানদের এই এলাকাতে। হুম? তারপরে এখান থেকে গিয়েছে ইউরোপে, ইউরোপ থেকে গিয়েছে আমেরিকায়, আমেরিকা থেকে এসেছে মধ্যপ্রাচ্যে, মধ্যপ্রাচ্য থেকে এখন সে গড়াতে, গড়াতে যাচ্ছে আবার রাশিয়া এই ইসের দিকে কি বলে? এই চীনের দিকে। এবং খুব সম্ভবত সেখানে গিয়েও কিছুদিন থাকবে। মনে করেন ৫০ বছর বা এরকম একটা সময়। এই যে অর্থনীতির বলের যে গড়ানোটা, এই গড়ানোটা আপনি যদি ফলো করেন তাহলে দেখবেন যে ইউরোপ এবং আমেরিকা থেকে অর্থনীতি আস্তে, আস্তে সম্পদগুলো আস্তে, আস্তে ওদিকে যাচ্ছে। এবং এই যে বড়, বড় কোম্পানিগুলো তারাও কিন্তু ওদিকে সরে যাবে বা সরে যাচ্ছে অলরেডি। এবং সেই ভিত্তিক হচ্ছে একটা সময় পরে দেখা যাবে যে আসলে ইংরেজির প্রতি মানুষের আর অতটা আগ্রহ থাকবে না। চীনের ভাষা শিখতে চাইবে আরো বেশি। চীনের ভাষা শিখতে চাইবে। অথবা এখন যেভাবে হচ্ছে এআই টেকনোলজি আসছে, ভাষার গুরুত্বটা আস্তে, আস্তে কমে যাচ্ছে। হুম? যাই হোক, ওই আলোচনায় গেলাম। এশিয়া সফরে ট্রাম্পের কোনো উদ্দেশ্য আছে